ভিডিও আছে, ওরা কি কিছু করছে টরছে আছে নাকি সিনিয়র ব্যাচে? আমার আমি একটা দেখতেছিলাম, ওরা নাকি জি স্যার আছে স্যার, কিছু ভিডিও আছে। ওগুলো দেখে টুকটাক ইয়ে করো। হ্যাঁ, আর বাকি যেটা আছে তোমাদের সময় দিলে ওটা এক্সামিনেশন দেখা দিব না, এক্সামিনেশন নিয়ে টেনশন নেই। যদি কারণ কি আবার একজন লোকও তো লাগবে এক্সামিনেশন দেখানোর জন্য, আমি লোক কই পাবো? ডেমো নাই তো তোমার এখানে। তো সরকারি মেডিকেলে অনেক রুগী থাকে, একটা আইনে বসায় দেখা যায়, এখানে তো সেই সুযোগ নেই। আনলে দাদু মামা টামাদের আনতে হবে, তার ডাকলে ওরা আবার স্যার ওই কাজ আছে। স্যার অস্পি গুলো বলে দিই। অস্পির গুলো আমি দেখি, তোমার অস্পির কিছু কোশ্চেন আছে আমার কাছে। হ্যাঁ, তো অস্পির কোশ্চেন গুলো আমি ছবি তুলে প্রিভিয়াস কিছু কোশ্চেন তোমাকে কালকে আজকে আমি নিয়ে আসিনি। আসলে তোমাদের আজকে ক্লাস, এটা আমি ভুলে গেছিলাম। কবির স্যার নাই, কবির স্যার ছুটিতে আছে। তো স্যারের কাছে রুটিন ছিল, আমাকে অবশ্য বলছিল যখন রুটিন পাই সে, কিন্তু 1 মাস আগের ঘটনা আমি ভুলে গেছি। মানে আজকে অফিসে আসার পর শুনতেছি যে তোমাদের কোনো প্রিপারেশন নাই আর কি। পেন ড্রাইভটা যদি দেখি রেডি করে কালকে যদি আমি নিয়ে আসতে পারি দেখা দিব না। তো তোমাদের এই ব্লগ ক্লাস কি আবার নতুন করে সাইকেল শুরু হবে অনলাইনে? সে এরকম শুনছিল, আর বলে না। এখন তাহলে তোমাদের মানে কিভাবে পড়াবো? আমি কি অস্পি নিয়ে আলোচনা করবো? অস্পি কালকে করি, দেখ আমি একটু রেডি করতে পারি কিনা। না তোমার স্যার আমাদের এআর পড়া হ্যাঁ এআর পড়াচ্ছি, ওইটা শেষ করে দিলে ভালো হয়। স্যার অল্প করে। কোয়ান্টাল ভ্যারাইটির মধ্যে এসে আটকে গেছিলাম স্যার। হ্যাঁ অ্যান্টিকোয়ান্টাল ভ্যারাইটিতে এসে আটকে গেছিলাম। আচ্ছা, টিউবো টেম্পারিং ভ্যারাইটি তো পুরোটা কমপ্লিট হয়েছে তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওইটা শেষ করি। আর এক্সামিনেশন গুলা তোমরা আসো, তারপরে হয়তো রাজশাহী মেডিকেলে যেহেতু করছে হয়তো 1 মাস হলো সময় দিবে, দিলে তোমাদের স্যার এক্সামিনেশন। ওগুলো তো ভাইবার আগে দেখাই দিলে হয়। হ্যাঁ ভাইবার আগে দেখাই দিব, অথবা ব্লগ যদি 1-2 মাস মানে 3 দিনও ক্লাস পাই বা 2 দিনও ক্লাস পাই, একদিনে 3টা এক্সামিনেশন আমি দেখা দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তো একদিন ম্যারাথন ক্লাস নেব, ক্লাস হোক বা না হোক, তোমরা তো ক্যাম্পাসে আসবে, একদিন বিকালে ডেকে ধরো 3-4 ঘন্টা ক্লাস নিলাম, সমস্যা নেই। তোমাদের প্রতি মানে আমি নিজেই একটু শেমফুল আর কি, মানে আমি অন্যান্য সব ব্যাচ 10, 11, 12 কে ভালোভাবে পড়াইছি, কিন্তু আসলে তোমাদের সাথে আমার ম্যাচ করেনি বিভিন্ন কারণে। এই করোনা আসলো, এটা একটা কারণ। 4th ইয়ারে ঠিকভাবে পড়ানো হয় না। তারপর মানে আমি তো এখানে আগে ছিলাম সল্লি জুনিয়র, মানে রেজিস্ট্রার হিসেবে জয়েন করছিলাম তোমাদের এখানে, পরে এখন আসি জুনিয়র কনসালটেন্ট হিসেবে। তো এই যে এখন ওপিডি দেখতে হয়, তারপর হচ্ছে ওটি করতে হয়। হ্যাঁ, তো এই ক্লিনিক্যাল দায়িত্ব অনেক বেড়ে গেছে, রাউন্ড দিতে হয় সকালে। তো যে কারণে আসলে মানে ওদেরকে যেভাবে সময় দিছি সেভাবে তোমাদেরকে দিতে পারি না। তো আরেকজন রেজিস্টার রাখতে বলি, তাও রাখতে চায় না ওরা, এই আর একটা প্যাচের মধ্যে আছে। এসে রাখলে তোমাদের আর একটু সময় দিতে পারতো। তো যাই হোক, তাহলে ওই অ্যাটি কন্ট্রোল ভ্যারাইটিটা তো এই জন্য এই একটু আগে বলতেছি যে সবাই ঠিকভাবে পড়াইলাম, শুধু এই 13-এ এসে প্যাচ লেগে গেল। তো যাই হোক, তো অ্যাটি কন্ট্রোল ভ্যারাইটিটা পড়াবো এখন। জি স্যার। আচ্ছা, তো অ্যাটি কন্ট্রোল ভ্যারাইটিটা দেখো, এটা আসলে খুব বোঝার একটা জিনিস। হ্যাঁ, এবং এটা খুবই মনোযোগ দিয়ে দেখবা, খুব গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, তো টিউবো টেম্পারিং ভ্যারাইটি ট্রিটমেন্ট পড়াছিলাম। জি স্যার, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, যারা ক্লাসে আসো একটু খেয়াল করার চেষ্টা করো। হ্যাঁ, অ্যাটিকোয়ান্টাল ভ্যারাইটি কখন বলা হয়? অ্যাটিকোয়ান্টাল ভ্যারাইটি কখন বলা হয়, এক কথায় উত্তর দিতে পারবা? সাপোজ এটা একটা টিম্পানিক মেমব্রেন। হ্যাঁ, মার্জিনাল পারফোরেশন থাকলে বলা হয় অ্যান্টিকোয়ান্টাল। আরো সহজ করে বলো এক কথায়। স্যার ফাউল থাকবে, স্মেলিং ড্রাই থাকবে না, ওয়েট থাকবে, ওয়েট একটা কথা। ভিজা ক্যান্সার। কোনো কিছু না, একটা কথা বলবা। কনসেপ্ট। হ্যাঁ, কে বলতে পারবা? স্যার ফাউল স্মেলিং কোলেস্টেটমা। হু ইজ দিস বয় অর গার্ল? কে বলছো, বলো, নাম বলো। প্রণয় স্যার। প্রণয়, এই তো প্রণয় তো খুব ভালো ছেলে। প্রণয় একটা গান শোনাবা। তো যাই হোক, শোনো, তো এক কথায় যদি বলো অ্যাটিক্যান্টাল ভ্যারাইটি তোমার আমরা কখন বলি? যখন কোলেস্টেটমা থাকে, বুঝতে পারছো?
এক কথায় শেষ হচ্ছে কি, যখন কোলেস্টোটোমা থাকে তখনই আমরা অ্যাটিকুয়ান্টাল ভ্যারাইটি বলি। হ্যাঁ, এবং এইটা কি ভ্যারাইটি, এখন এইটা নিয়ে অনেক কথা, এটা আনসেফ ভ্যারাইটি, কেন আনসেফ সেটা আমরা পড়বো। 2 নম্বর হচ্ছে অ্যাটিকুয়ান্টাল ভ্যারাইটিতে কোথায় ছিদ্র থাকে, ডিসচার্জের ক্যারেক্টার কেমন থাকে, হ্যাঁ, মেনি থিংস। হ্যাঁ, তো এটা কি কি কমপ্লিকেশন করে, কেন কমপ্লিকেশন করে, তো there are lots of things present here. তো সাপোজ এখন আসি যে তাহলে অ্যাটিকুয়ান্টাল ভ্যারাইটি কখন আমরা কখন বলবো, যখন কোলেস্টোটোমা থাকে। তাইলে আগে ভালোভাবে জানতে হবে কি যে কোলেস্টোটোমা তোমার কখন তোমার কোলেস্টোটোমা কোলেস্টোটোমা কি জিনিস, তাহলে জানতে হবে কি কোলেস্টোটোমা, হোয়াট ইজ কোলেস্টোটোমা, কোলেস্টোটোমা কি জিনিস, হ্যাঁ, যেটা থাকলেই একটা অ্যাটিকুয়ান্টাল ভ্যারাইটি এবং একটা সিএসএফ এর আনসেফ ভ্যারাইটি, এবং যেটা দিয়ে তোমার এই কমপ্লিকেশন হয়ে পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে, কান পাকা রোগ থেকে পেশেন্ট মারা যেতে পারে, তাহলে সেই আসল আমাদের শত্রুকে কোলেস্টোটোমা, তাই না? তো কোলেস্টোটোমার সংজ্ঞাটা কি বলতে পারবা? ইট ইজ এ ব্যাগ অর স্যাক lined by keratinized stratified squamous epithelium containing কি deosquamated keratin, cholesterol crystal, live or dead bacteria। এই এই সংজ্ঞাটা কি আগে পড়ছো কখনো? জি স্যার, পড়ছি স্যার। হ্যাঁ, তাহলে এই সংজ্ঞাটা একটু ভালো করে লেখো। হ্যাঁ, যার খাতার সাথে থাকলে, যারা যে জানো সেও লেখো। It is a bag or sac lined by keratinized stratified squamous epithelium containing deosquamated keratin, cholesterol crystal, live or dead bacteria। লিখছো? লাইভ or dead bacteria। এই লিখছো কিনা? জি স্যার। আচ্ছা, আর একটা সহজ সংজ্ঞা আছে এটার, যেটা শুনলে তোমার পছন্দ হবে। এত কিছু নাই, সহজ সংজ্ঞাটা কি কেউ বলতে পারবো? আর একটা সহজ সংজ্ঞা এই কেউ বলতে পারবা? আর একটা সহজ সংজ্ঞা হচ্ছে স্কিন ইন রং প্লেস। স্কিন ইন রং প্লেস, বুঝতে পারছো? জি স্যার। কি বুঝছো? স্যার যেহেতু হচ্ছে যে ক্যারাটিনাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম স্যার, এটা হচ্ছে তো এখানে থাকার কথা না স্যার, এখানে থাকার প্রেজেন্ট। কথা না, হ্যাঁ, এই যে খুব, এটা কে বললা? স্যার নাহিয়ান স্যার। নাহিয়ান, খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। তো দেখো কোলেস্টোটোমা, এই যে আমাদের যে একটু খেয়াল করো, এই যে এটা কি পিনা, হ্যাঁ, এটা কি পিনা, এটা এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এইটা টিম্প্যানিক মেমব্রেন। ওকে, তাহলে এটা এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এটা টিম্প্যানিক মেমব্রেন। হ্যাঁ, তো এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, টিম্প্যানিক মেমব্রেনের লাইনিং এপিথেলিয়াম কি বলতে পারবা? ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই এক্সটার্নাল অডিটরি ক্যানেলে কি থাকে? স্কিন থাকে। স্কিনের মধ্যে, তার স্কিন থাকলে তার লাইনিং এপিথেলিয়াম কি? ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। টিম্প্যানিক মেমব্রেনের লাইনিং এপিথেলিয়াম কি কেউ বলতে পারবা? এই টিম্প্যানিক মেমব্রেনের দুইটা লাইনিং এপিথেলিয়াম, একটা হচ্ছে যে এই যে আউটার পার্টে একটা, ইনার পার্টে একটা। হ্যাঁ, আউটার পার্টে কি? আউটার পার্টে এই ঠিক স্কিনের কন্টিনিউশন, সেটা কি জিনিস? ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ইনার পার্টে কি? সিলিয়েটেড কলামনার অর কিউবয়েডাল এপিথেলিয়াম। এই সিলিয়েটেড কলামনার কিউবয়েডাল এপিথেলিয়াম এগুলো কোথায় থাকে বলো তো? আর কোথায় থাকে? রেসপিরেটরি ট্র্যাক্ট স্যার। হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক্টে, গুড। হ্যাঁ, এগুলো থাকে রেসপিরেটরি ট্র্যাক্টে। তাইলে এই যে মিডল লেয়ারের যে মিউকোসা, তাহলে সেগুলো কি মিউকোসা?
রেসপিরেটরি মিউকোসা। ওকে, মিডল লেয়ারের মিউকোসা তাহলে কি মিউকোসা? রেসপিরেটরি রেসপিরেটরি মিউকোসা। মিউকাস। হ্যাঁ, এই কারণে তোমার সিএসএম এর রোগীদের যখন ঠান্ডা লাগে, হ্যাঁ যখন ঠান্ডা লাগে, ওরা বলে যে যখন ঠান্ডা লাগে তখন নাক দিয়ে পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। মানে কি? হ্যাঁ, যে আপনার কান কখন পাকে? হ্যাঁ, আপনি তুলা টুলা দিয়ে গোসল করবেন। জি স্যার, তুলা দিয়ে খুব গোসল করছি, কিন্তু এই কদিন আগে ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগে কান দিয়ে পানি পড়তেছে। ঠান্ডা লাগার সাথে নাক সর্দি লাগছিল, ঠান্ডা লাগছে, হ্যাঁ কাশি ছিল, সাথে নাক দিয়েও পানি, কান দিয়েও পানি পড়ে। তার মানে কি? যখন এই যে রেসপিরেটরি মিউকোসা তোমার ইনফ্লামেশন হয়, তখন এও সাথে সাথে ইনফ্লামেশন হয়। হ্যাঁ, ওকে। তো আমরা একটা জিনিস দেখতেছি যে এখানে থাকে কি ক্যারোটিনয়েড স্ট্র্যাটিফাইড। এই খেয়াল করো, হ্যাঁ এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এখানে থাকে ক্যারোটিনয়েড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এবং এই মিডল লেয়ার মিউকোসা কি কি? মিডল লেয়ার মিউকোসা হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এন্ড কিউবয়েডাল এপিথেলিয়াম। তো এই কোলেস্টোটোমা কোথায় থাকে? কোলেস্টোটোমা এই মিডল লেয়ার ক্যাভিটির মধ্যে থাকতে পারে। হ্যাঁ, তোমরা আরো আরো কয়েকটা সাইটে থাকে, সেগুলো পড়াবো না। সাপোজ ধরো মিডল লেয়ার ক্যাভিটির মধ্যে থাকে। হ্যাঁ, তো ওই যে তুমি যে সংজ্ঞাটা পড়ছো, তো ওখানে কি ছিল? ইট ইজ এ ব্যাগ অর সার্ক লাইন বাই ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, লাইন বাই ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, হ্যাঁ কন্টেইনিং ডিএস কমিউনিটি। তাইলে যখন এই মিডল লেয়ার ক্যাভিটির মধ্যে আরেকটা অন্য এপিথেলিয়াম থাকে, সেটা কি? স্কিনের এপিথেলিয়াম। সেই জন্য এটার আরেক সংজ্ঞা হয়েছে কি? স্কিন ইন রং প্লেস। স্কিন ইন রং প্লেস। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন যদি সেটা বুঝতে পারো, এবার আসো কিভাবে এই কোলেস্টোটোমাটা ফরমেশন হলো। ফরমেশন অফ কোলেস্টোটোমা কি? থিওরি অফ কোলেস্টোটোমা কি? হ্যাঁ, তো বলা হয় যে এটার কোনো স্পেসিফিক কিছু নাই, বা নির্দিষ্ট কোনো থিওরি, এখনো প্রুফড কোনো থিওরি নাই, কিন্তু অনেকগুলো হাইপোথিসিস আছে। মানে হাইপোথিসিস মানে কি? এক এক বিজ্ঞানী এটাকে এক এক ভাবে ডিসক্রাইব করছে, সে এক এক ভাবে ব্যাখ্যা করছে যে এটা এইভাবে তৈরি হয়। হ্যাঁ, তো চিকিৎসা বিজ্ঞানে একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছু ট্রিটমেন্ট যদি একটা লেখা থাকে, তাহলে মনে করবা সেটা তার জন্য ভালো চিকিৎসা। হ্যাঁ, যে একটাই চিকিৎসা। আর কোন কোন ট্রিটমেন্ট অপশন দেখবা যে হাজারো ট্রিটমেন্ট, মানে 10 রকম ট্রিটমেন্ট অপশন আছে। তুমি ধরে নিবা যে ওটা কোনোটাই তার জন্য বেস্ট অপশন না। কারণ কি? যদি একটা বেস্ট অপশন থাকতো, ওই চিকিৎসা একটাই লেখা থাকতো। হ্যাঁ, কিছু কিছু ডিজিজ আছে মাল্টিপল মেথড থিওরি লেখা থাকে, যে না এইভাবে না এইভাবে করা যায়, এইভাবে। তাহলে ধরে নেবা যে প্রত্যেকটারই বেশ ভালো রকমের ফেইলিওর রেট আছে। কেন? যদি একটা ফেইলিওর রেট না থাকতো একটা চিকিৎসা, তাহলে আরেকটা অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতি আরেকজন বিজ্ঞানী বানাইতো না। তো যাই হোক, এই যে যতগুলো, এই জন্য এই যে কোলেস্টোমা ফরমেশনের জন্য বেশ কয়েকজন বিজ্ঞানী বেশ কিছু থিওরি দিছে। এর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য থিওরি যেটা, সেটা হচ্ছে বলা হয় রিট্রাকশন পকেট থিওরি আর উইটম্যাক থিওরি। উইটম্যাক নামে একজন বিজ্ঞানী, উনি দিছে, এই জন্য এনার নাম আছে উইটম্যাক থিওরি আর রিট্রাকশন পকেট থিওরি। তো কিভাবে এটা তৈরি হয়? তো মিডল এয়ারের মধ্যে আরেকটা কি জিনিস আছে, যে ইউস্টেশিয়ান টিউব আছে। তোমরা দেখছো ইউস্টেশিয়ান টিউব? এই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এবার দেখো যে কিভাবে এই কোলেস্টোটোমা মিডল লেয়ার ক্যাভিটির মধ্যে গেল, কিভাবে স্কিন ইন রং প্লেসে গেল। হ্যাঁ, কোলেস্টোটোমা কিভাবে তৈরি হলো সেটা জানতে হবে না? যে এটা একটা সিএসএম, একটা কান পাকা রোগ। হ্যাঁ, সেটা আনসেফ হয়ে গেল, জীবনের ঝুঁকির কারণ হইলো কেন? তো দেখো, তো আমি একটা আঁকি। সাপোজ এক্সটার্নাল লেয়ার আর মিডল লেয়ার আঁকি। স্যার ওই পাশে আঁকলে ভালো হয় স্যার, এই এই পাশে পাশে? দেখা। জি স্যার। ওকে, সাপোজ এটা হচ্ছে মিডল লেয়ার, আকার ডিসপ্রপোর্শন হয়েছে, এক্সটার্নাল লেয়ার ছোট হয়ে গেছে, মিডল লেয়ার বড় হয়ে গেছে। যাই হোক, এগুলো তোমার দরকার নেই। সাপোজ এই ইউস্টেশিয়ান টিউব, এটা ওকে, এটা মিডল লেয়ার ক্যাভিটি। এই মোটামুটি তো বোঝা যাচ্ছে, আমি ভালো ছবি আঁকতে পারি না, তো
তোমাদের দিয়েই আঁকাই ক্লাসে, এখন তো তোমরা নাকি আমি কি করবো, আমি বিপদে পড়ছি। এটা কি মিডল এয়ার ক্যাভিটি, আর এটা কি, এটা কি ইউস্টেশন টিউব স্যার। ইউস্টেশিয়ান টিউব। হ্যাঁ, এটা হচ্ছে মিডল এয়ার ক্যাভিটি। তো সাপোজ এই কোন কারণে মিডল এয়ার ক্যাভিটির মধ্যে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হলো। কি হলো? নেগেটিভ প্রেসার। সেটা কিভাবে তৈরি হতে পারে? ইউস্টেশিয়ান টিউব যদি বন্ধ করে দাও, ইউস্টেশিয়ান টিউব যদি বন্ধ করে দাও, তাহলে কি সমস্যা হবে? যে বাইরে থেকে কোনো বাতাস ভিতরে যেতে পারবে না, ভিতরের বাতাসও বাইরে আসতে পারবে না। সাপোজ তার অ্যাডেনয়েড দিয়ে ইউস্টেশিয়ান টিউব বন্ধ আছে, অ্যাডেনয়েড দিয়ে ইউস্টেশিয়ান টিউব বন্ধ আছে, বা সামহাউ তো ইউস্টেশিয়ান টিউব ডিসফাংশন আছে, প্যালাটাল মাসেলের মুভমেন্টে তো এটা তোমার ওপেন হয়, তো সাপোজ তার ক্লেপ প্যালেটের কারণে এটা ফাংশন লস আছে। ওকে, তো যখন ইউস্টেশিয়ান টিউব বন্ধ হয়ে যাবে, তো তখন কি হবে? এই মিডল এয়ারের মধ্যে কি তৈরি হবে? মিডল এয়ারের মধ্যে তো আর বাতাস ঢুকতে পারতেছে না, তো কিছু বাতাস ছিল সেগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে মিউকোসা দ্বারা। তখন মিডল এয়ারের মধ্যে কি তৈরি হবে? এটা নেগেটিভ প্রেসার তৈরি হবে না? জি স্যার। মিডল এয়ারের মধ্যে একটা নেগেটিভ প্রেসার তৈরি হবে। তো নেগেটিভ প্রেসার তৈরি হলে তখন কি হবে? এই মিডল এয়ার ক্যাভিটি তো কিসের মধ্যে আছে? মিডল এয়ার ক্যাভিটি আছে পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোন, পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোন। তো এই যে টেম্পোরাল বোনসের মধ্যে এটা আছে, হ্যাঁ, এর সাথে কিছু মিউকোসা আছে, হ্যাঁ, বোনসের গায়ে রেসপিরেটরি মিউকোসা লাগানো আছে, হ্যাঁ, কিন্তু এই বাকি পুরো অংশই বোনস, মানে খুব হার্ড জায়গা। এর দুর্বল জায়গা একটাই, সেটা কি? টিম্পেনিক মেমব্রেন। ওকে, এর দুর্বল জায়গায় একটা, যখন এই ভিতরের দিকে নেগেটিভ প্রেসার থাকবে, যখন তুমি একটা সাপোজ ফুটবল থেকে যখন তুমি বাতাস ফুটা করে দিবা বা বাতাস বের করে নিয়ে আসবা, টান দিবা, তখন কি হবে? এই ফুটবলটা ভিতরের দিকে চুপসে যাবে না? তো চুপসে জি যাওয়ার স্যার। মতো জায়গা কোনটা আছে? চুপসে যাওয়ার Tympanic মতো membrane, জায়গা স্যার। টিম্পেনিক মেমব্রেন একটাই। হ্যাঁ, টিম্পেনিক মেমব্রেন এই একটাই জায়গা আছে। হ্যাঁ, তো সাপোজ টিম্পেনিক মেমব্রেন আগে ছিল এইখানে, একটু বড় করে আঁকি তাহলে তোমাদের সুবিধা হবে। কি ভালো হচ্ছে না কেন? যাক, কোন রকম বুঝো আর কি। তো টিম্পেনিক মেমব্রেন আগে ছিল কোনখানে? এইখানে। এখন যখন নেগেটিভ প্রেসার হলো, তখন সে ভিতরে ঢুকে গেল কোনখানে? এইখানে। নেগেটিভ প্রেসারে কি হলো? টিম্পেনিক মেমব্রেনটা কোথায় গেল? ভিতরে ঢুকে গেল। বুঝতে পারছো? সুন্দর করে আঁকি, নাইলে তোমাদের জিনিসটা বুঝতে অসুবিধা হবে। এই তোমরা আমার সাথে একটু রেসপন্স করো ভাই, কারণ অনলাইন ক্লাস তো। তো আগে ছিল এইভাবে, তখন যখন ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হলো, তখন কি এরকম হলো? এরকম হলো। ওকে, এরকম হয়ে যেতে পারে না টিম্পেনিক মেমব্রেন নেগেটিভ প্রেসারে? পারে কি না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? না বুঝতে পারলে বইলো। ভিতরে নেগেটিভ প্রেসার তৈরি হয়েছে, টিম্পেনিক মেমব্রেন যে দুর্বল জায়গা, মানে এই মিডল এয়ার দুর্বল জায়গা টিম্পেনিক মেমব্রেন, এটা ভিতরের দিকে রিট্রাক্টেড হয়ে গেছে, ভিতরের দিকে চেপে গেছে। এখন এই যে টিম্পেনিক মেমব্রেনের যে বাইরের লেয়ার, বাইরের লেয়ার কি ছিল? বাইরের লেয়ারের এপিথেলিয়াম কি ছিল? এটা বলতো। স্কিন একটু খেয়াল করে এপিথেলিয়াম। বলো। হ্যাঁ, Keratinized stratified squamous epithelium. কেরাটিনাইজড স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। আর ভিতরের লেয়ার ছিল টিউবয়েডাল অথবা সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, তাই না? তো এই কেরাটিনাইজড এপিথেলিয়াম কি হয়? অলওয়েজ আমাদের যে স্কিন থেকে ডিএসকামেশন হয় না, স্কিন শেডিং হয় না? স্কিন কি শেডিং হয় কি না? জি স্যার। হয় স্যার। হয়। হ্যাঁ, তেমনি তো এই যে এক্সটার্নাল ওরিটি ক্যানেলের গায়ে যে স্কিন লাগানো আছে, হ্যাঁ, মানে কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, এখান থেকে কি ডিএসকামেশন হবে কিনা, শেডিং হবে কিনা, সেলগুলো কিছুদিন পর পর চেঞ্জ হবে কিনা? হবে না? জি স্যার। হ্যাঁ, তো সাপোজ এইটা দেখো, এটার দিকে তাকাও, এই যে টিম্পেনিক মেমব্রেনটা, এখান থেকে আগে কি হইতো? এখান থেকে যে কেরাটিনাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে, এটা একটু কঠিন, আমার মনে হয় এনটি সবচেয়ে কঠিন থিওরি এটা।
তো ডিএসকামেশন হইতো। হ্যাঁ, ডিএসকামেশন হয়ে এই যে ডিএসকামেটেড ক্যারাটিন গুলো কোথা দিয়ে বের হয়ে যেত বলতো? তো এক্সটার্নাল অডিটরি ক্যানেল দেবে। হ্যাঁ, ওই যে আমাদের যে ওয়াক্স, কানের যে ময়লার সাথে এই খুঁজলে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে তুমি দেখবা ডিএসকামেটেড কেরাটিন আছে। হ্যাঁ, তো আগে কি হইতো, এই যে ডিএসকামেটেড কেরাটিন গুলো এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে ওয়াক্সের সাথে বের হয়ে যেত। তো যখন টিম্পেনিং মেমব্রেন ভিতরে ঢুকে গেল তখনও কি এর ডিএসকামেশন হচ্ছে না? হচ্ছে তো। এই পাশ থেকে ডিএসকামেশন হবে না? হ্যাঁ, তো এই পাশ থেকে ডিএসকামেশন হচ্ছে। তো ধরে যখন এই অবস্থা আছে তখনও ডিএসকামেশন হচ্ছে এখানে। হ্যাঁ, তো এই নেগেটিভ প্রেসার যদি পারসিস্ট করে বা আরো নেগেটিভ প্রেসার বাড়তে থাকে, পারসিস্ট করে অথবা বাড়তে থাকে, তখন কি হবে? এই টিম্পেনিং মেমব্রেন কি হবে? আরো ভিতরের দিকে ঢুকবে না? এইভাবে হয়ে যাবে কিনা? জি স্যার। Suppose আগে ছিল এইটা, হ্যাঁ, এরপরে তুমি চিন্তা করো যে এটা ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে এটা হয়ে গেল এইটা। হ্যাঁ, এরপরেরটা চিন্তা করো যে এটা আরো ভিতরে ঢুকে গেল, এটা হয়ে গেল এইটা। তাহলে দেখো এর বাইরে ছিল কি? ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম। এর বাইরে কি? ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম। এর বাইরে কি? ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাই না? জি স্যার। বুঝতে পারছো? এই তিন ক্ষেত্রেই কি হচ্ছে? এই তিন ক্ষেত্রে ডিএসকামেশন হচ্ছে। এবং তুমি দেখো যত আস্তে আস্তে এটা নেগেটিভ প্রেসার বাড়তেছে, হ্যাঁ, তত কি হইতেছে এর ভিতরে? আগে যেমন যখন এইরকম ছিল তখন যত ফ্রিলি এটা ড্রেনেজ হয়ে যেত, মানে বাইরে চলে আসতো। যখন এটা রিট্রাকশন পকেট হয়ে ভিতরের দিকে একটা রিট্রাক্টেড একটা পকেট তৈরি করতেছে, তখনও কিন্তু ডিএসকামেশন হচ্ছে। কিন্তু এর যে ড্রেনেজ যে জায়গাটা, হ্যাঁ, যে মুখ কিন্তু আস্তে আস্তে ন্যারো হচ্ছে না? হ্যাঁ, এবং ন্যারো হওয়ার কারণ কি? কারণ কি, যত বেশি এই ভিতরে ডিএসকামেটেড ক্যারাটিন জমতে থাকবে তত কি এই জায়গাটা, হ্যাঁ, এই পকেটটার ওয়েট বাড়তে থাকবে না? এই বাইরের দিকের ওয়েট যত বাড়বে তত কি হয়, একটা বেলুনের মধ্যে যদি পানি ভরে দাও তাহলে কি হবে? বেলুনটা নিচের দিকে ঝুলে যাবে, উপরে নেকটা কনস্ট্রিক্টেড হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আস্তে আস্তে কি তৈরি হইতেছে এই। হ্যাঁ, এরপরেরটা কেমন তৈরি হলো? এটা। তাহলে দেখো যে কি হইতেছে, প্রথমে ছিল সোজা নেগেটিভ প্রেসার তৈরি হলো, একটু রিট্রাক্টেড হইলো, আরো নেগেটিভ প্রেসারে আরো রিট্রাক্টেড হইলো, এবং সবসময় এই যে এখানে ডিএসকামেটেড ক্যারাটিন তখন জমতে থাকলো আস্তে আস্তে। তো এটা দেখো মোটামুটি একটা বলের মতো তৈরি হয়ে গেছে না? মোটামুটি একটা বলের মতো তৈরি হয়ে গেছে, এবং ভিতরে কি জমতেছে? ডিএসকামেটেড কেরাটিন। কারণ কি, কেরাটিন শেডিং হইতেছে, শুধু টিম্পেনিং মেমব্রেন তো রিট্রাক্টেড হয়েছে, কেরাটিন তো কেরাটিনের মতো শেডিং হইতেছে। দেন একটা সময় কি হবে, এই টিএম থেকে সাপোজ, এটা তো তোমাদের ক্যামেরার বাইরে চলে যাচ্ছে, একটু নিচে আঁকি, এটা থেকে সাপোজ এটা, হ্যাঁ, এটা কেমন হবে যে এই দেখো পুরো এই একটা আলাদা একটা বলের মতো তৈরি হবে, এবং ভিতরে কি থাকবে? ডিএসকামেটেড ক্যারাটিন। ওকে, ডিএসকামেটেড ক্যারাটিন। একটা সময় যখন এই যে বলের ওজন বাড়তে থাকবে এবং এই যে স্যাকটার ওজন বাড়তে থাকবে, এক সময় কি হবে? এর টিম্পেনিং মেমব্রেন থেকে আলাদা হয়ে যাবে। টিম্পেনিং মেমব্রেন থেকে আলাদা হয়ে গেলে কি হবে? টিম্পেনিং মেমব্রেন থেকে আলাদা হয়ে গেলে টিম্পেনিং মেমব্রেন একটা ছিদ্র রেখে যাবে, আর এই যে বলটা এটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এবং এই তাহলে এই দেখো এই যে একটা বল তৈরি হলো, তার ইনার লেয়ারে কি আছে? কোন এপিথেলিয়াম আছে? রেসপিরেটরি এপিথেলিয়াম। হ্যাঁ, মানে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম বা কিউবয়েডাল এপিথেলিয়াম যেটা। না, এই ভিতরের দিকে ক্যারাটিনাইজড স্কামাস এপিথেলিয়াম। হ্যাঁ, এবং এই ক্যারাটিনাইজড স্কামাস কি করতে থাকলো? এর ভিতরে এই যে আরো এপিথেলিয়াম শেডিং করতে থাকলো, এবং এই একটা বল তৈরি করতে পারলো। হ্যাঁ, তাহলে বল বা ব্যাগের মতো তৈরি করলো। তাহলে এবার সংজ্ঞাটা মিলাই দেখো, এবং এটা যখন টিম্পেনিং মেমব্রেন থেকে এইটা ছুটে গেল ওয়েটের কারণে হোক, হ্যাঁ, তো তখন কি হবে? এই টিম্পেনিং মেমব্রেন একটা ছিদ্র রেখে যাবে না?
কারণ এর জন্ম হয়েছিল কিভাবে, টিম্প্যানিক মেমব্রেন থেকে। তো এখান থেকে যদি এটাকে আলাদা হয়ে যায়, তো টিম্প্যানিক মেমব্রেনের একটা ছিদ্র তৈরি হবে না, ছিদ্র তৈরি হবে। তো এবার সংজ্ঞাটা একটু পড়ো, কেউ একজন পড়ো, যে ইট ইজ এ ব্যাগ অর স্যাক। ইট ইজ এ ব্যাগ অর স্যাক, তাহলে এটা কি একটা ব্যাগ অর স্যাক লাইন বাই ক্যারাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। বুঝতে পারছো কিভাবে ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম হইলো? জি স্যার। হ্যাঁ, লাইন বাই স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কন্টেইনিং কি ডি স্কোয়ামেটেড ক্যারাটিন। কিভাবে ডি স্কোয়ামেটেড ক্যারাটিন এটা জমা করলো সেটা বুঝতে পারছো? না বুঝলে বলো। জি স্যার, বুঝতে পারছি হ্যাঁ, এবং সাথে কি কিছু থাকবে কি, ডি স্কোয়ামেটেড ক্যারাটিন, কোলেস্টেরল ক্রিস্টাল, লাইভ অর ডেড ব্যাকটেরিয়া। তো এর মধ্যে কিছু লাইভ ডেড ব্যাকটেরিয়াও আটকা পড়ে যেতে পারে। তো তাহলে দেখো, এই যে টিম্প্যানিক মেমব্রেন প্রথমে যেটা আঁকছিলাম, তো প্রথমে ছিল টিম্প্যানিক মেমব্রেন, এখান থেকে নেগেটিভ প্রেসারে কি হলো, রিট্রাকশন পকেট তৈরি হলো। হ্যাঁ, রিট্রাকশন পকেট থেকে একসময় এখান থেকে একটা কোলেস্টোটোমা তৈরি হলো। হ্যাঁ, কোলেস্টোমা তৈরি হলে একসময় আলাদা হয়ে গেল, টিম্প্যানিক মেমব্রেনে কি হলো, একটা ছিদ্র রয়ে গেল। ছিদ্র তৈরি হলে সিএসএম এর সংজ্ঞা ছিল কি? সিএসএম এর সংজ্ঞা ছিল যে ইট ইজ এ লং স্ট্যান্ডিং পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন characterized by discharge, depthness and permanent perforation. Discharge, depthness and permanent perforation. তাহলে একটা পারফোরেশন তৈরি হলো, পারফোরেশন হলে ডেপনেস কানেও কম শুনবে এবং ডিসচার্জ থাকবে। হ্যাঁ, তো ডিসচার্জ থাকবে, তো পদ্মাশির জেলে পানি ঢুকে ডিসচার্জ হবে। এছাড়া এই কোলেস্টোটোমা থেকেও ডিসচার্জ হবে। কিভাবে হবে সেটা আস্তে আস্তে বুঝাবো। তাহলে এই যে কোলেস্টোটোমা কিভাবে তৈরি হলো এবার কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার কোলেস্টেরল ক্রিস্টালটা কই থেকে আসে? এগুলো মনে হয় ওই যে ডিএস কমেটেড ক্যারাটিনের সিক্রেশন থেকেই আসে, আমি এটা আসলে সঠিক জানি না। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তো ভালো। আরো কোলেস্টোটোমা ফরমেশনের আরো কিছু থিওরি আছে, তো সেই থিওরিগুলো এখন তোমাদের পড়াবো না, কারণ একসাথে প্যাচ লাগায় না। এটাই গ্রহণযোগ্য থিওরি, এটাই মনে রাখো, আর বাকিগুলোর নাম পড়ে রাখো। আমি কালকে যদি পারি কালকে আবার তোমাকে একটু ডিসকাস করব। হ্যাঁ, তো তখন বিষয়টা তোমার কাছে আরো পরিষ্কার হবে। তাহলে তুমি কোলেস্টোটোমা কি জিনিস বুঝছো? জি স্যার। এখন এই যে কোলেস্টোটোমা, হ্যাঁ, এই কোলেস্টোটোমারে আমরা কেন ভয় পাই বা কেন এটা ক্ষতিকারক বলো তো? কারণ স্যার এটার যে ম্যাট্রিক্সটা স্যার, ওইটা হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচারটা স্যার ডিস্ট্রয় করতে পারে। ডিস্ট্রয় করে, হ্যাঁ, ও কিছু এনজাইম রিলিজ করে। কি 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 এনজাইম রিলিজ করে? কোলাজিনেজ, অ্যাসিড ফসফেটেজ, তারপর কি প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে, ও কি করে? প্রোটিওলাইটিক এনজাইম, অ্যাসিড ফসফেটেজ, কোলাজিনেজ এইসব এনজাইম রিলিজ করে। ঠিক আছে, কোলেস্টোটোমা এটা কিন্তু তোমাদের পরীক্ষার ভাইবার খুব কমন একটা কোশ্চেন, যে কোলেস্টোটোমা কেন, এটা কেন ক্ষতিকর, হ্যাঁ, কেন আমরা এটাকে ভয় পাই? কারণ কি স্যার, ও প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে। প্রোটিওলাইটিক এনজাইম, কোলাজিনেজ, অ্যাসিড ফসফেটেজ, এগুলোকে এইসব এনজাইম রিলিজ করে। ও কি করে? বোনস ডিস্ট্রাকশন করে। ও কি করে? বোনস ডিস্ট্রাকশন করে। হ্যাঁ, তো বোনস ডিস্ট্রাকশন করলে কি কি সমস্যা বলো তো? বোন ডিস্ট্রাকশন করলে কি সমস্যা? এই যে আমাদের যে টিম্প্যানিক মেমব্রেন, মানে এটা কোথায় থাকে? এই যে মিডল লেয়ারটা, মিডল লেয়ার থাকে পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোন। হ্যাঁ, এবং এর ঠিক উপরেই কি মিডল লেয়ার যে আপার, মানে এই যে রূপ, মিডল লেয়ার যে রূপ, এই যে এইটা, হ্যাঁ, এটা এই জায়গাটার নাম হচ্ছে টেগমেন্ট টিম্পানাই। টেগমেন্ট টিম্পানাই, টেগমেন্ট টিম্পানাই। টেগমেন্ট টিম্পানাই হচ্ছে খুব থিন লেয়ার একটা বোন, খুব পাতলা একটা বোনস। হ্যাঁ, এবং এর ঠিক উপরেই থাকে কি, এর উপরেই থাকে হচ্ছে ডুরা ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, তারপরে কি ব্রেন। ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড, পায়া ম্যাটার, ব্রেন। তো এই যে কোলেস্টোটোমা যে এনজাইম গুলো রিলিজ করে, হ্যাঁ, ও কি করে? এনজাইম রিলিজ করে কি, ওই যে বোনস কে ডিস্ট্রয় করে বলছিলাম।
তো যদি এই টেগমেন্ট বন্ডসকে ডিস্ট্রয় করতে পারে, হ্যাঁ, তাহলে কি ইনফেকশনটা কোথায় চলে যাবে? স্যার সিএনএস স্যার। হ্যাঁ, সেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে, হ্যাঁ, ব্রেনে চলে যাবে। তো যখন ব্রেনে চলে যাবে তো তখন কি হবে? তার লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হবে। কি কি হইতে পারে? মেনিনজাইটিস, তারপর কি ব্রেন এনকেফালাইটিস, হ্যাঁ, ব্রেন অ্যাবসেস। ব্রেন অ্যাবসেস, ওকে। তো Sexual সেগুলো paralysis. হতে পারে, হ্যাঁ, লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন তৈরি করবে। তো এই জন্য এই কোলেস্টোটোমা খারাপ। তাহলে কেন তোমাকে জিজ্ঞেস করলো স্যার এটা কোলেস্টোটোমা কেন খারাপ? স্যার এটা বোন ইরোডিং, কারণ স্যার কোলেস্টোটোমার বোন ইরোডিং প্রপার্টি আছে। এ কিছু এনজাইম রিলিজ করে, কোলাজিনেজ, অ্যাসিড ফসফেটেজ, প্রোটিওলাইটিক এনজাইম, যেগুলো বোনসকে ডিস্ট্রয় করে। বোনসকে ডিস্ট্রয় করে স্যার ইনফেকশনকে কানের মধ্যে থেকে মাথায়, ব্রেনে নিয়ে যেতে পারে, এবং ব্রেনে নিয়ে গিয়ে স্যার লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন করতে পারে। এই জন্য কোলেস্টোটোমা খারাপ। হ্যাঁ, তোমাকে বলবে যে সিএসএম কোনটা ভালো কোনটা খারাপ? স্যার অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটি খারাপ। কারণ কি? অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটি যে বলছি প্রথমে, যে কখন অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটি? যখনই কোলেস্টোটোমা থাকে। তাহলে কেন অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটি খারাপ? স্যার এখানে কোলেস্টোটোমা থাকে। তো কোলেস্টোটোমা থাকলে কি অসুবিধা? স্যার ওর বোন ইরোডিং প্রপার্টি আছে, বোনসকে ডিস্ট্রয় করে ইনফেকশনকে কান থেকে মাথার মধ্যে নিয়ে যেতে পারে, যে কারণে ওর লাইফ থ্রেটিং কমপ্লিকেশন হতে পারে। এই জন্য ওকে আমরা খারাপ ভ্যারাইটি বলতেছি। বুঝতে পারছো? এবার আসো, এটাই আরেকটা কি ক্যারেক্টার তোমরা জানো, সেটা হচ্ছে যে এটা ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে। কেন ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে বলো তো? তো ব্যাকটেরিয়া আছে তো স্যার, ফার্মেন্টেশন হয়, ডেড ব্যাকটেরিয়া গুলো থাকে। না, স্যার বোন ব্যাকটেরিয়া তো ডিস্ট্রাকশনের জন্য স্যার। ব্যাকটেরিয়া তো তোমার টিউবার টিম্পানিক ভ্যারাইটিও থাকে। টিউবার টিম্পানিক ভ্যারাইটি থেকে কোনো ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে? থাকে না। প্রোটিওলাইটিক এনজাইম যেটা সিক্রেট হ্যাঁ, করে ওটা ব্রেকডাউন। প্রোটিওলাইটিক, কারণ কি? এই যে কে বলছো, কোন গার্ল বলিলা? স্যার অদিতি। হ্যাঁ, অদিতি, জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এ প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে। প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করার কারণে কি? প্রোটিন ডিস্ট্রয় হয়। তো প্রোটিন যদি পচে যায় তাহলে খুব বাজে দুর্গন্ধ হয়। কিভাবে বুঝতে পারো? রাস্তায় যদি একটা মরা কুকুর পড়ে থাকে বা বিড়াল থাকে, তোমার বাসায় যদি একটা ইঁদুর মরে, তাহলে কি দেখবা যে বাসায় গন্ধে টেকা যাচ্ছে না। হ্যাঁ, কারণ কি? ওর যে শরীরে যে প্রোটিন গুলো পচে, হ্যাঁ, এবং সিভিয়ার দুর্গন্ধ হয়। কিন্তু বাসায় যদি সবজি পচে, তাহলে কি ওই পরিমাণ দুর্গন্ধ হয়? শাকসবজি পচে গেছে, তাহলে কিন্তু তুমি কাছে গেলেও দুর্গন্ধ পাবা না। তো এখানে কেন ফাউল স্মেলিং হয়? স্যার প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিনকে ডিস্ট্রয় করে, আর প্রোটিন ডিস্ট্রয় হলে পরে স্যার ডিস্ট্রয়ের কারণে ফাউল স্মেলিং তৈরি হয়। কথা বুঝতে পারছো? কি স্যার? তো আরেকটা জিনিস আসো, যে তোমার এই টিউবার টিম্পানিক ভ্যারাইটি, অ্যাটিকোয়েন্টাল ভ্যারাইটির পারফোরেশনটা কোথায় থাকে? এই মার্জিনাল পারফোরেশন স্যার। অ্যাটিক অর মার্জিনাল? অ্যাটিক অর মার্জিনাল। এখন অ্যাটিক কোনটা আর মার্জিনাল কোনটা? টিম্পানিক মেমব্রেনকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি পার্স টেন্সা, আর উপরের অংশটা পার্স ফ্লেক্সিডা। পার্স ফ্ল্যাক্সিডা। পার্স টেন্সা, এটা হচ্ছে পার্স টেন্সা, আর হচ্ছে পার্স ফ্ল্যাক্সিডা। ওকে, পার্স টেন্সা, উপরের অংশ হচ্ছে পার্স ফ্ল্যাক্সিডা। তো যদি পার্স টেন্সাতে যদি কোনো পারফোরেশন থাকে, তখন সেটাকে আমরা কি বলি? সেন্ট্রাল পারফোরেশন। সেন্ট্রাল পারফোরেশনের ডেফিনিশন তোমার কাছে শুনতে চাই পরীক্ষার হলে। তুমি বলো তো, তাইলে কেউ একজন বলো, অদিতি বলো, যে সেন্ট্রাল পারফোরেশনের ডেফিনিশনটা বলো। না পারলে অন্য কেউ বলো। Sir, it is a perforation into the tympanic membrane situated into the pars tensa is called central perforation. না, হয় নাই। আর কেউ বলতে পারবা? Perforation which have pars tensa all around. টিম্পানিক মেমব্রেনের পার্স টেন্সাতে যদি কোনো পারফোরেশন থাকে তখনই তাকে সেন্ট্রাল পারফোরেশন বলতেছে। হ্যাঁ, আর সাথে আরেকটু আছে। পার্স সেন্ট্রাল পারফোরেশন কি? পারফোরেশন ইন দা পার্স টেন্সা। পারফোরেশন ইন দা পার্স টেন্সা
সারাউন্ডেড বাই রেমনেন্ট অফ টিম্পেনিং মেমব্রেন, সারাউন্ডেড বাই রেমনেন্ট অফ টিম্পেনিং মেমব্রেন, মানে পারফোরেশন তো আছে এবং এর চারপাশে কি আছে, টিম্পেনিং মেমব্রেনের কিছু রেমনেন্ট রয়ে গেছে। কথা বুঝতে পারছো? সাপোজ একটা কোনায় পারফোরেশন হয়েছে, এটা তো একটা 3 ডাইমেনশনাল চিন্তা করো, হ্যাঁ, টিম্পেনিং মেমব্রেন এই সাপোজ কোনায় হয়েছে, তো একদিকে আছে কি টিম্পেনিং মেমব্রেন, অন্যদিকে আছে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের বোনস। এক্সটার্নাল ক্যানেল বোনসের গায়ে তো টিম্পেনিং মেমব্রেনটা লাগানো থাকে, বুঝতে পারছো? তো এত কোনায়, একেবারেই কোনায় হয়েছে যে এটা তো একটা টিউবের মতো, হ্যাঁ, যে এটার অর্ধেক আছে টিম্পেনিং মেমব্রেন আর অর্ধেক আছে ওই বনি ওয়াল, তাইলে কি এটা সেন্ট্রাল পারফোরেশন? এটাও তো পার্স টেন্সাই হয়েছে। না বলো। স্যার, সেন্টার পারফোরেশন না। এটা Sir, সেন্ট্রাল পারফোরেশন না, এটা কি? এটা হচ্ছে মার্জিনাল পারফোরেশন। marginal. মার্জিনাল, হ্যাঁ, মার্জিনাল। মার্জিনাল পারফোরেশনটা সাধারণত কোথায় তৈরি হয়? পোস্টেরিয়র সুপিরিয়রলি, পিছনের দিকে, হ্যাঁ, এখানে। তাহলে এটাকে কিন্তু আমরা সেন্ট্রাল পারফোরেশন বলবো না, যে টিম্পেনিং মেমব্রেন অর্ধেক আছে টিম্পেনিং মেমব্রেন, অর্ধেক আছে বনি এক্সটার্নাল অডিটরি ক্যানেল, হ্যাঁ, বনি ক্যানেল যেখানে লাগানো থাকে টিম্পেনিং মেমব্রেনটা, তাহলে এটা হচ্ছে মার্জিনাল। তাহলে সেন্ট্রাল কোনটাকে বলবো? যেটায় পার্স টেন্সাতে পারফোরেশন আছে এবং চারপাশেই রেমনেন্ট অফ টিম্পেনিং মেমব্রেন আছে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? Yes, sir. জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে সেন্ট্রাল পারফোরেশন সেই জিনিস যে পারফোরেশন ইন দা পার্স টেন্সার সারাউন্ডেড বাই রেমনেন্ট অফ টিম্পেনিং মেমব্রেন, চারপাশে টিম্পেনিং মেমব্রেনের রেমনেন্ট রয়ে গেছে, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার সেন্ট্রাল পারফোরেশন। আর মার্জিনাল পারফোরেশন কোনটা? মার্জিনাল পারফোরেশন কোনটা? মার্জিনাল পারফোরেশন হচ্ছে পারফোরেশন ইন দা পার্স টেন্সার, পারফোরেশন ইন দা পার্স টেন্সার। এখানেও কিন্তু পারফোরেশন ইন দা পার্স টেন্সার সারাউন্ডেড বাই, সারাউন্ডেড বাই কি বলো, বাকিটা বলে দাও কেউ একজন। remnant of tympanic membrane আর হচ্ছে bones of external auditory canal. হ্যাঁ, গুড। তাহলে কে বললা? তাহলে remnant of tympanic membrane and marginal perforation কি? Perforation in the pars tensa surrounded partially by remnant of tympanic membrane and bony wall of the external auditory canal. তাহলে এটা হচ্ছে মার্জিনাল পারফোরেশন। ওকে, তাহলে এটা সেন্ট্রাল, এটা মার্জিনাল। বুঝতে পারছো? আর অ্যাটিক পারফোরেশন কখন বলবা? অ্যাটিক বলবা যখন পারফোরেশনটা কোথায় থাকবে? পার্স পার্স প্লাক্সিটা। পার্স এই যে উপরের অংশে, উপরের অংশে পার্স প্লাক্সিটাতে যখন থাকবে তখন কি বলবা? অ্যাটিক পারফোরেশন। অ্যাটিক পারফোরেশন, প্লাক্সিটাল অ্যাটিক, অ্যাটিক পারফোরেশন। ওকে, তাহলে একটা সেন্ট্রাল, একটা মার্জিনাল, দুইটা কোথায় থাকে? পার্স টেন্সাতে থাকে। আর অ্যাটিকটা থাকে কোথায়? পার্স প্লাক্সিটাতে। কথা বুঝতে পারছো? এই বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো টিউবোটিম্পেনিক ভ্যারাইটি কোনটা এর মধ্যে বলো তো, আর অ্যাটিকয়েন্টাল ভ্যারাইটি কোনটা? সেন্ট্রালটা হচ্ছে টিউবোটেম্পেনিক আর পরের দুইটা এপিকন্ট্রাল। হ্যাঁ, তাহলে এই যে শুধু একটা হচ্ছে টিউবোটিম্পেনিক ভ্যারাইটি, কোনটা? সেন্ট্রালটা। সেন্ট্রালটা হচ্ছে টিউবোটিম্পেনিক ভ্যারাইটি। আর এই অ্যাটিক আর মার্জিনাল এই দুইটা হচ্ছে কি? অ্যাটিকয়েন্টাল ভ্যারাইটি। অ্যাটিক আর মার্জিনাল। তাহলে এই যে মার্জিনাল পারফোরেশন এটা কিন্তু পার্স টেন্সাতে আছে, কিন্তু যেহেতু বোনস এর সাথে বনিওয়াল রিলেটেড এই জন্য এটা অ্যাটিকয়েন্টাল ভ্যারাইটিতে চলে গেছে। বুঝতে পারছো? তাহলে মার্জিনাল পারফোরেশন এবং অ্যাটিক পারফোরেশন দুইটাই অ্যাটিকয়েন্টাল ভ্যারাইটি। এই জিনিসগুলো কি একটু একটু করে ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এর মধ্যে সেফ ভ্যারাইটি কোনটা? স্যার Central যেটা তো- সেন্ট্রাল স্যার, বোনকে ইনভলভ করে নাই স্যার। হ্যাঁ, যেটা সেন্ট্রাল, একটাই সেফ আর দুইটাই আনসেফ।
তাহলে টিউবোটিম্পানিক ভ্যারাইটি আর অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটির মধ্যে পার্থক্যগুলো আমরা পড়ে ফেলি, তাই না? প্রথমেই আসি পারফোরেশন। পারফোরেশন টিউবোটিম্পানিক ভ্যারাইটিতে তাহলে কোথায় থাকবে? সেন্ট্রাল। সেন্ট্রাল। আর অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে বাকি দুটো স্যার স্যার অ্যাটিক আর মার্জিনাল। ওকে, এবার আসি ডিসচার্জ। দুইটা ডিসচার্জের ক্যারেক্টার কি থাকবে বলো তো? সাপোজ প্রথমে আসি সেন্ট্রাল পারফোরেশন বা টিউবোটিম্পানিক ভ্যারাইটি, এটা ডিসচার্জটা কেমন হবে? স্যার হচ্ছে ওই যে মিউকোপ্লুরুলেন্ট, প্রফিউজ, ইন্টারমিটেন্ট, আর হচ্ছে অর্ডারলেস। অর্ডারলেস। প্রথমে আসো, এটা কেন হবে? কারণ কি? সেন্ট্রাল টিউবোটিম্পানিক, কারণ ওর একটা ডিফেক্ট আছে, টিম্পানিক মেমব্রেনে একটা ছিদ্র আছে। কানের মধ্যে পানি গেলে অথবা ঠান্ডা লাগলে পেশেন্ট এসে দুইটা কথা বলে, স্যার কানে ডুব দিয়ে গোসল করছিলাম, আর স্যার ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি আসতেছে, তাহলে সাথে সাথে কান দিয়েও আসতেছে। তাহলে এই যে তুমি কানের ড্রপ দিলে কি হবে? কান শুকায় যাবে, অ্যান্টিবায়োটিক দিবা, কানের ড্রপ দিবা, নাকের ড্রপ দিবা, এগুলো দিলে কি হবে? তোমাদের টিউবোটিম্পানিক তো পড়াইছিল, হ্যাঁ, কান শুকায় যাবে। কারণ কি? তার একটা ঘটনা থেকে ঘটছে কি, কানে পানি গেছে, ওখান থেকে ইনফেকশন হয়েছে, তুমি দিছো, ঠিক হয়ে গেছে, অথবা ঠান্ডা লেগে রেসপিরেটরি মিউকাস যেমন সিক্রেশন বাড়ছে, ওরও সিক্রেশন বাড়ছে, হ্যাঁ, ওখান থেকে কানে পানি আসছে। তো এটা দিলে পরে তুমি যখন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ, কানের ড্রপ দিয়ে দিবা, তখন কি হবে? কান শুকায় যাবে। তাহলে এবং যখন নাক দিয়ে পানি আসে তখন কি অল্প আসে না বেশি আসে? ঝোলের মতো পড়তে থাকে, হ্যাঁ। অ্যান্টিহিস্টামিন খাইলেও নাক টেনে কুলান যায় না, আর কানে তো টান দেওয়া যায় না, নাক দিয়ে তো টাইনে টুনে ভিতরে ঢুকাই, কান তো আর টানা যায় না, তাই না? তাহলে যে যখন ডিসচার্জ আসবে, তোমার ঠান্ডা যখন লাগে, নাক দিয়ে কম পানি পড়ে, অনেক পানি পড়ে, কান দিয়ে এরকম পড়বে, তাহলে জিনিসটা হবে কি? প্রফিউজ। তারপর কি বললো? নাকের পানি কি ঠান্ডা লাগলে ঘন থাকে না পাতলা থাকে? স্যার পাতলা স্যার, মিউকোপ্লুরুলেন্ট স্যার। হ্যাঁ, মিউকোপ্লুরেন্ট, হ্যাঁ। এরকম কানের দিয়েও পাতলা পানি আসবে, হ্যাঁ, একই। নাকের দিয়েও যেমন পানি, কান দিয়েও একই পানি, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রফিউজ, মিউকোপ্লুরেন্ট, ইন্টারমিটেন্ট কেন? ঠান্ডা কি তোমার সারা বছর লাগে না। ঠান্ডা যেমন কয়েকদিন লাগার পর ঠিক হয়ে যায়, কানও এরকম কয়েকদিন পর শুকায় যাবে, তাহলে ইন্টারমিটেন্ট। আর একটা কি? অর্ডারলেস। নাকের পানিতে কি গন্ধ থাকে? না স্যার। থাকে না, তেমনি ও রেসপিরেটরি মিউকাসের পানি, ওখানেও কোনো গন্ধ থাকবে না। কথা বুঝতে পারছো? জি স্যার। এবার আসি অ্যাটিক আর মার্জিনাল। এটা কি? অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটি। তো অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে কি থাকে? স্যার স্কেন্টি, প্লুরুলেন্ট, ফাউল স্মেলিং, কন্টিনিউয়াস ব্লাড স্টেন ডিসচার্জ। ব্লাড স্টেন ডিসচার্জ থাকে, হ্যাঁ, খুব সুন্দর বলছো। তাহলে অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটির মধ্যে একটা বলছো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কেন হয় বলো তো ভাই? কন্টিনিউয়াস কেন হয়? টিউবোটিম্পানিকের কারণ কি ছিল? কানে পানি দেওয়া অথবা ঠান্ডা লাগা। আর অ্যাটিকুয়েন্টালের কারণ কি বলতো? কোলেস্টোটোমা। কোলেস্টোটোমা। তো কোলেস্টোটোমা যতক্ষণ আছে ততক্ষণ তো অ্যাটিওলজি রিমুভ হলো না। তোমার ঠান্ডা লাগছিল, অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে, কান দিয়ে পানি পড়ছে, ঠান্ডা ভালো হয়ে গেছে, কানও শুকিয়ে গেছে। কিন্তু যার অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে যে ডিসচার্জ হচ্ছে, কেন হচ্ছে? কারণ হচ্ছে যে কোলেস্টোটোমা যতক্ষণ আছে ততক্ষণ তো কি করবে? ডিসচার্জ করবে না? জি স্যার। ডিসচার্জ করবে। তাইলে এই জন্য এই ডিসচার্জটা হবে কি? কন্টিনিউয়াস। এই ডিসচার্জটা হবে কি? কন্টিনিউয়াস। 2 নম্বরে কি আরেকটা কথা কি বলছো যে স্ক্যান্টি কেন? ঠান্ডা লাগলে যেমন কান দিয়া গড়গড়ায় পানি আসে, নাক দিয়েও গড়গড়ায় পানি আসে, এখানে ওরকম প্রফিউজ থাকে না। কারণ কি? ও কিছু এনজাইম রিলিজ করে, কি? প্রোটিওলাইটিক এনজাইম এগুলো রিলিজ করে এই আশেপাশের প্রোটিন, বোনস, টোনস যেগুলো আছে, যেখানে এগুলোর কি আস্তে আস্তে ডিস্ট্রয় করে, এবং ডিস্ট্রয় করে আস্তে আস্তে, এই জন্য এই ডিসচার্জটা থাকে কেমন বলতো? এনজাইম রিলিজ করে, ডিস্ট্রয় করে। এটা কিন্তু কোনো অ্যাগ্রেসিভ প্রসেস না, হ্যাঁ। অ্যাগ্রেসিভ বলতে এটা হচ্ছে আস্তে আস্তে করতে থাকে, এই জন্য ডিসচার্জটা কেমন থাকে? স্ক্যান্টি। বুঝতে পারছো? জি স্যার। ডিসচার্জ স্ক্যান্টি, কন্টিনিউয়াস, আর কি বললা? ব্লাড স্টেন কেন থাকে বলতো? কারণ কি? ওর ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে এই আশেপাশে যে প্রোটিন আছে, মাসেল, মিউকোসা, বোনস, এগুলোকে যখন ও ডিস্ট্রয় করে তখন ওখান থেকে কিছু ব্লিডিং হয় না? ব্লিডিং হয় তো। তো এই কানের ডিসচার্জের সাথে কিছু ব্লাড স্টেনিং থাকতে পারে। তারপর আরেকটা কি বললা? ফাউল স্মেলিং। ফাউল স্মেলিং। কেন ফাউল স্মেলিং হয়?
ওই যে স্যার প্রোটিন হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম স্যার। প্রোটিওলাইটিক এনজাইমকে প্রোটিনকে ভাঙছে, প্রোটিনকে পচাইয়া ওকে কান দিয়ে বের করতেছে, তাহলে কি হবে? ডিসচার্জটা হবে ফাউল স্মেলিং। আর 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 কোনো বলছিলা কিছু? প্লুরুলেন্ট স্যার। পুরুলেন্ট, হ্যাঁ পুরুলেন্ট মানে পাসের মতো। হ্যাঁ, এই যে স্ক্যান্টি ডিসচার্জটা এখান থেকে কি করে, প্রোটিওলাইটিক এনজাইম কি করে একে ডিসচার্জ করে। হ্যাঁ, এই স্কিনটা হয় পুরুলেন্ট পাস, একেবারে থিক পাসের মতো। হ্যাঁ, রুগী এসে বলে কি স্যার কান দিয়া অল্প অল্প পানি আসে, মসলে আসে, কিন্তু স্যার অনেক দুর্গন্ধ এবং খুব ঘন একটা পুজ আসে স্যার কানের মধ্যে, খুব ঘন এবং দুর্গন্ধ পুজ আসে। সারা বছর আসে? হ্যাঁ, সারা বছরই আসে স্যার। তাহলে বুঝতে পারছো? স্যার স্ক্যানটি আর কন্টিনিউয়াসটা আমি একটু বলেন স্যার, আমার নেটটা ছিল না। নেটটা ছিল না, আচ্ছা। স্ক্যানটি কেন হয়? কারণ এখানে প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে। হ্যাঁ, প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে ও অল্প অল্প করে এই আশেপাশের বোনস, মাসেল, মিউকোসা এর যে প্রোটিন গুলোকে আছে ওকে ডিস্ট্রয় করে অল্প অল্প স্ক্যান্টি ডিসচার্জ এখান থেকে আসতে থাকে। হ্যাঁ, আর কন্টিনিউয়াস কেন? কন্টিনিউয়াস এই কারণে যে এটা তো সবসময় যতক্ষণ কোলেস্টোমা আছে ও প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করতে থাকবে এবং ও এই আশেপাশের মেটেরিয়ালকে ডিস্ট্রয় করতে থাকবে। হ্যাঁ, যখনই তোমার কোলেস্টোমা রিমুভ করবা তখনই ও থামবে, এছাড়া ওর থামাথামি নাই। ও প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে আশেপাশের যে প্রোটিনকে ভেঙে ভেঙে স্ক্যান্টি ডিসচার্জের আকারে সবসময় বের করতে থাকবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এরপরের পার্থক্যটা কি বলতো? প্রেজেন্স অফ কোলেস্টোমা। প্রেজেন্স অফ কোলেস্টোমা কোনটায় থাকে আর কোনটায় থাকে না? স্যার অ্যাটিকুয়েন্টালে থাকে স্যার, টিউবেটিম্পিনিকে থাকে না স্যার। অ্যাটিকুয়েন্টালে থাকে, তাহলে থাকবে। কোলেস্টোমা থাকে, টিউবেটিম্পিনে থাকে না। এই মার্জিনাল পারফোরেশনে কিভাবে কোলেস্টোমা তৈরি হয় জানো? এটা আরেকটা থিওরি। মার্জিনাল পারফোরেশনের এক প্রান্ত কিসে, বোনসে তৈরি না? জি স্যার। তো যখন বোনসে তৈরি, এই যে এক্সট্রানোরিটারি ক্যানেলের গুলা, যে ডিএসকামেটেড ক্যারাটিন গুলা এই বোনসের সাইড দিয়ে মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে চলে যায়। কিন্তু এই যে সেন্ট্রাল পারফোরেশনের রেমনেন্ট অফ টিম্প্যানিক মেমব্রেন থাকার কারণে এই গড়াইয়ে বা মাইগ্রেশনের মাধ্যমে এই স্কোয়ামাস এপিথেলিয়াম গুলো ঢুকতে পারে না, কিন্তু এখানে তো একদম মার্জিনে থাকে। বোনসের গায়ে কোনো টিম্প্যানিক মেমব্রেন নাই, মানে কোনো উচ্চ অংশ নাই, গড়ায় ভিতরে চলে যায়। তো যাই হোক, ওগুলো আবার কালকে পড়াবো না। তো কি বলছিলা পয়েন্টটা? স্যার হচ্ছে প্রেজেন্স অফ কোলেস্টোমা স্যার। হ্যাঁ, কোলেস্টোমা তাহলে এখানে তো ওই মার্জিনালে কেন, যে স্কিন ইন রং প্লেসে, মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে যখন স্কিন যাবে তখনই ওই কাজ করা শুরু করবে। তো কোলেস্টোমা কোথায় থাকে? অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে থাকে, টিউবোটিম্পানিক ভ্যারাইটিতে থাকে না। তারপরের পয়েন্ট কি? পলিপ স্যার। গ্রানুলেশন টিস্যু পলিপ। হ্যাঁ, গ্রানুলেশন টিস্যু পলিপ। গ্রানুলেশন টিস্যু অথবা পলিপ কোনটায় থাকে কোনটায় থাকে না? গ্রানুলেশন টিস্যু কোথায় ফর্মেশন হয় বেশি? অ্যাটিকুয়েন্টালে স্যার। অ্যাটিকুয়েন্টালে কেন তৈরি হয়? এই যে কারণ কি, ও কি করতেছে, বোনসকে, মাসেলকে, মিউকোসাকে ডিস্ট্রয় করলে কি করে, ওর মাসেলের তো আবার নিজস্ব একটা হিলিং ক্যাপাসিটি আছে। ও হিলিং ক্যাপাসিটি জন্য কি করে, ও মানে নিজেকে রিপেয়ার করতে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন করে। বুঝতে পারছো? তাহলে গ্রানুলেশন টিস্যু অথবা পলিপ কোথায় কমনলি পাওয়া যায়? অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে। আর দেখ, টিউবিটিম্পিনিক ভ্যারাইটি, এখানে তো কোনো ঘটনা ঘটে না। এখানে ঘটনা একটা, ওই যে নাক দিয়ে যেমন পানি পড়তেছে তেমনি মিডল ইয়ারের মিউকোসা, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ওখান থেকেও পানি পড়তেছে এবং ওখান থেকে তোমার কান দিয়ে, ওই ছিদ্র আছে যেহেতু কানের পর্দায়, ওখান দিয়ে বের হয়ে আসতেছে। তো এই যে নাক দিয়ে পানি পড়ে, ঠান্ডা লাগে, এটার জন্য কি নাকের মধ্যে কোনো গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয়? হয় না। এবং কানের মধ্যেও সাধারণত হয় না। কিন্তু অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতেও কি করতেছে, ডিস্ট্রয় করে, বোনসকে, মাসেলকে, মিউকোসাকে ডিস্ট্রয় করে। তো ওরা আবার নিজেরা হিল হইতে চায়, হিল হইতে গিয়ে কি তৈরি হয়? গ্রানুলেশন টিস্যু তৈরি হয়। তারপরে বলো স্যার কমপ্লিকেশন স্যার। কমপ্লিকেশন তাহলে কোনটায় বেশি আর কোনটায় কম? স্যার হচ্ছে টিউবেটিম্পিনিকে কম আর অ্যাটিকুয়েন্টালে বেশি স্যার। অ্যাটিকুয়েন্টালিতে কেন বেশি? কারণ স্যার এই যে বোন ইরেশন করে স্যার, সিএনএস ইনভলভমেন্ট করতে পারে। বোন ইরেশন করে, সিএনএস ইনভলভমেন্ট করে। ওকে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে বুঝো নাই কি এই পর্যন্ত, বলো। স্যার বুঝছি স্যার। বুঝছো?
আচ্ছা, তাহলে এরপর আসো, আমার তো রুগী বসে আছে স্যার, তোমাদের সময় আছে? না, জি একবার স্যার। জি স্যার, সময় আছে স্যার। রুগী দেখে আসবো না শেষ করে দিব 5-10 মিনিটে? স্যার পরে যদি স্যার বেশিক্ষণ পড়ান স্যার, তাহলে স্যার রোগী দেখে আসেন। না, তাহলে শেষ করে দিই 5-10 মিনিটে, কি বলো? জি স্যার। আচ্ছা, তো এবার আসো যে তাহলে এটা গেল, ক্যারেক্টারিস্টিক গেল। হ্যাঁ, এখান থেকে তুমি ওই যে সিএসএম এর ক্লিনিক্যাল ফিচারও পড়ে ফেলবা। ওকে, কালকে তোমাকে আবার একটু ডিটেইল আলোচনা করব। এবার আসো কিভাবে ইনভেস্টিগেশন, তাহলে কি করবা? এই তো গেল, ক্লিনিক্যাল ফিচার হয়ে গেল। স্যার টাইপ অফ কন্ডাক্টিভ ডিফনেসটা একটু যদি বলতেন। টাইপ অফ কন্ডাক্টিভ ডেফনেস না টাইপ অফ ডেফনেস? না স্যার, ওই যে অ্যাটিকুয়েন্টালে কন্ডাক্টিভ ডিফনেসটা বেশি থাকে, তারপরে ও ওইটাতে আচ্ছা আচ্ছা, টাইপ অফ ডেফনেস। হ্যাঁ, অ্যাটিকুয়েন্টালে কি থাকে? কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস। অ্যাটিকুয়েন্টাল মানে কি? টিম্প্যানিক মেমব্রেনে একটা ছিদ্র আছে, তার কন্ডাক্টিভ পাথওয়েতে একটা ডিফেক্ট আছে, তাই এজন্য এটা কি তৈরি হয়? কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস। বুঝতে পারছো? জি স্যার। টিম্প্যানিক মেমব্রেনে একটা ছিদ্র আছে, অন্য কোনো কিছু চিন্তা পাও, তাহলে কি হয়? টিউবোটিম্পানিকও তো ছিদ্র থাকে স্যার। এই তো টিউবোটিম্প্যানিক ভ্যারাইটিতে ওটা কি থাকে? তাহলে কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস থাকে। বুঝো নাই? স্যার একটা দুইটাতেই তো স্যার কন্ডাক্টিভ টাইপ অফ হ্যাঁ ডিফেক্ট। মানে দুইটাতেই থাকে, একটা তো কম থাকে একটা তো বেশি থাকে, এরকম কিছু হ্যাঁ, লেখা আমি আছে। বলতেছি। তো টিউবোটিম্পানে কি আছে? একটা কন্ডাক্টিভ পাথওয়েতে একটা ডিফেক্ট আছে, এজন্য এখানে কি তৈরি হয়? কন্ডাক্টিভ ডেফনেস। আর অ্যাটিকুয়েন্টালে কি থাকে? এখানেও কন্ডাক্টিভ পাথওয়েতে একটা ডিফেক্ট আছে, ছিদ্র হয় উপরে আছে আর নিচে আছে, ছিদ্র তো আছে। তাহলে এখানে কি তৈরি হয়? কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস। হ্যাঁ, কিন্তু অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে কন্ডাক্টিভ আর মিক্সড টাইপ থাকতে পারে। মিক্সড টাইপ মানে কি? মানে কি করে? এই অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে কোলেস্টোমা থাকে, ওর যে বোন ইরোডিং টক্সিক যে প্রপার্টি, হ্যাঁ, ও কি করে? ইনার এয়ারে ঢোকে। ইনার এয়ারে ঢুকে ইনার এয়ার যে হেয়ার সেল, তারপর যে নার্ভ, একেও ইনার এয়ার যে ককলিয়া হেয়ার সেল আছে, এগুলোকেও ড্যামেজ করে। বুঝতে পারো? বুঝতে পারছো যে এখান থেকে যে জি স্যার। টক্সিক ম্যাটেরিয়াল গুলো ইনার এয়ারে ঢুকে যে ককলিয়াকে ড্যামেজ করে। ককলিয়াকে ড্যামেজ করলে কি তৈরি হয়? সেন্সরি নিউরাল ডেফনেস হয় না? আর ছিদ্র তো আছে, এটা হলো কন্ডাক্টিভ ডেফনেস তৈরি হয়। তো যখন এই দুইটা মিলে যায়, তখন কি আমরা কি কন্ডাক্টিভ বলতে পারি, অথবা কন্ডাক্টিভ আর মিক্সড বলতে পারি। যখন ইনার এয়ারে ঢুকে ইনার এয়ারকেও সে হেয়ার সেলকে ডিস্ট্রয় করে, তখন বলবো মিক্সড টাইপ অফ ডেফনেস। আর যদি শুধু ছিদ্র তৈরি হয়, তখন বলবো কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস। এবং এখানে কেন হিয়ারিং লস বেশি থাকে? যখন সেন্সরিও সাথে অ্যাড হয়, তখন কি হিয়ারিং লস বেড়ে যাবে না তার? জি স্যার। এবার বুঝতে পারছো না? বুঝা জি নাই? স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারছি। এবার আসো, তোমার কি কিভাবে ইনভেস্টিগেশন করবা? স্যার হচ্ছে ওই যে ক্লিনিক্যাল গুলা রিনিউ এবার টেস্ট এগুলা করব। হ্যাঁ, তারপরে ওগুলো তো এক্সামিনেশন করবা, ওগুলা পরে অটোস্কোপিক এক্সামিনেশন। অটোস্কোপি এক্সামিনেশন করে কোথায় ছিদ্র পাবা? স্যার অ্যাটিকে। একটা। জি স্যার। মানে অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে কি পাবে? অ্যাটিকার মার্জিনালে। আর টিম্প্যানিক ভ্যারাইটি হলে পাবা কোথায়? সেন্ট্রালে। বুঝতে পারছো? আর কি করবা? এক্স-রে করতে পারো। ইনভেস্টিগেশন কি করবা? এক্স-রে করবা। এক্স-রে করলে কি পাবা? হানিকম অ্যাপিয়ারেন্স। হানিকম অ্যাপিয়ারেন্স তো নরমালি থাকে। আর যখন কোলেস্ট্রমা থাকবে, তখন কি হবে? একটা রেডিওলিসেন্ট শ্যাডো পাবা। রেডিওলিসেন্ট শ্যাডো। এই যে কোলেস্ট্রমা থাকে, বুঝছো, এটা কেমন আসে? ইসে এক্স-রেতে আসে কালো আসে। হ্যাঁ, রেডিওলুসেন্ট শ্যাডো সারাউন্ডেড বাই কি আসে? একটা হোয়াইট কি আসে, এটা কি যেন বলে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তো তুমি যদি এটাকে কি পাবা? একটা রেডিওলুসেন্ট শ্যাডো পাবা। রেডিওলুসেন্ট শ্যাডো পাবা যদি অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে। ওকে, অ্যাটিকুয়েন্টাল ভ্যারাইটিতে থাকে। আর যদি টিউবোটিম্প্যানিক ভ্যারাইটিতে কেমন পাবা? নরমাল পাইতে পারো, অথবা মাস্টার্ডাইটিস। হ্যাঁ, মাস্টার্ডাইটিস থাকলে কেমন হবে? ক্লাউডি হবে। হ্যাঁ, অথবা রেডিও অপেক হবে, ক্লাউডি অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। ওকে, তো ট্রিটমেন্ট কি করবা? আর কি ইনভেস্টিগেশন করতে পারো? পিওর টোন অডিওমেট্রি করতে পারো। পিওর টোন অডিওমেট্রি, ইম্পিডেন্স অডিওমেট্রি, এগুলো করতে পারো। পিওর টোন অডিওমেট্রি, ইম্পিডেন্স অডিওমেট্রি, এগুলো করতে পারো। আর ট্রিটমেন্ট কি করবা?
ওই যে মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি করবো স্যার। হ্যাঁ, তারপরে মডিফাইড স্যার রেডিক্যাল রিকনস্ট্রাকটিভ সার্জারি স্যার। মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। কেন মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি? আমরা কি কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব? সব ফালা দিতে হবে স্যার, সবকিছু কিন্তু ধরে ফেলছে। হ্যাঁ, যেগুলো কোলেস্টোমা ফেলতে হবে এবং সাথে যে সারাউন্ডিং স্ট্রাকচার যেগুলো ইনভলভ করছে কোলেস্টোমা সেগুলোকে কেটে ফেলে দিতে হবে। মাস্টয়েড বোনস এর মধ্যে এই কোলেস্টোমা থাকে, এই জন্য এটার নাম হয়েছে কি মাস্টয়েডেক্টমি। বুঝতে পারছো? কোলেস্টোমা গিয়ে থাকে মেইনলি মাস্টয়েড বোনের মধ্যে, হ্যাঁ, মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে ঢুকে এটা মাস্টয়েড বোনস এর দিকে, মাস্টয়েড পার্টের দিকে চলে যায়। এজন্য মডিফাইড রেডিক্যাল মাস্টয়েডেক্টমি, নট মাস্টেক্টমি। তোমরা আবার মাস্টেক্টমি লেখো, মাস্টেক্টমি তো ব্রেস্ট কাটা। হ্যাঁ, তো কবি স্যার আবার খুব মাইন্ড করে আর কি, হয়েছে কানের সমস্যা, ব্রেস্ট কেটে ফেলাইছে, তো এটার নাম হবে কি মাস্টয়েডেক্টমি। ঠিক আছে, মাস্টয়েডেক্টমি। হ্যাঁ, তো এটা কি আমরা কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব? না স্যার। কেন? স্যার কনজারভেটিভ তো কিছু হবে না স্যার, কারণ হ্যাঁ, ওর কারণ হচ্ছে কোলেস্টোমা, ওর উপর কানে ড্রপ দাও, অ্যান্টিবায়োটিক দাও, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, তাই না? এই জন্য চিকিৎসাকে একমাত্র কি চিকিৎসা কি? সার্জারি। নো, দেয়ার ইজ নো মেডিকেল ট্রিটমেন্ট, দেয়ার ইজ নো মেডিকেল ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ইজ সার্জারি। সেটা কি? মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। ওকে, আর একটা কি? দেয়ার ইজ নো সার্জারি, নো মেডিকেল ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ইজ সার্জারি, দ্যাট ইজ মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। এইটা কাজ কে করবে? তুমি করবা না কি করবে? স্যার ইএনটি স্পেশালিস্ট। হ্যাঁ, স্যার তুমি তোমার কাছে রোগী গেলে তুমি কার কাছে পাঠাবা? ইএনটি স্পেশালিস্টের কাছে পাঠাবা। ওকে, যে আপনি নাক কান গলা বিশেষজ্ঞ দেখায় তাকে অবশ্যই অপারেশন করাবেন। সে যদি অপারেশন করাইতে না চায় তাহলে তুমি কি করবা? স্যার তাকে স্যার কমপ্লিকেশনের কথা বলবো যে স্যার হ্যাঁ, হ্যাঁ, complication এর কথা বলতে হবে। এনকেফালাইটিস থেকে স্যার ডেথ যে তার আপনার এখান থেকে কিন্তু ইনফেকশন ব্রেনে গিয়ে আপনার মৃত্যু ঝুঁকি হতে পারে। হ্যাঁ, তো আপনি তাড়াতাড়ি চিকিৎসা নেন, তাকে কাউন্সিলিং করতে হবে। ওকে, তাহলে তো দুইটা মাস্টারডেক্টমি কিন্তু পড়তে পড়তে দেখা হয়ে গেল। সেটা কি একটা ছিল, আগেরটা ছিল কি টিউবের টিম্পিনিং ভ্যারাইটিতে যখন সব ফেলাইতে ছিল তখন কি ছিল? কোর্টিক্যাল মাস্টারডেক্টমি, তাই না? টিউবের টিম্পিনিং ভ্যারাইটি লাস্ট স্টেপে কি ছিল? কোর্টিক্যাল মাস্টারডেক্টমি ছিল না? জি স্যার। আর একটা এখানে শিখলাম কি? মডিফাইড রেডিক্যাল রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। রেডিক্যাল মাস্টারডেক্টমি। মাস্টারডেক্টমি কয় প্রকার বলো তো? এটা পরীক্ষা আসে, জিজ্ঞেস করে। কর্টিক্যাল রেডিক্যাল মডিফাইড রেডিক্যাল। হ্যাঁ, তিনটাই। তো দুইটা তো এখানে দেখতেছো, কর্টিক্যাল মাস্টারডেক্টমি, মডিফাইড রেডিক্যাল। আর মডিফাইড রেডিক্যাল থাকলে তার একটা কি আছে? রেডিক্যাল। ঠিক আছে, রেডিক্যাল মাস্টারডেক্টমি। তো তোমাদের কি অ্যাটিকান্টাল ভ্যারাইটি মোটামুটি একটা আইডিয়া পাইছো? জি স্যার। আচ্ছা, কালকে এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেগুলো রেডি করবে এবং কালকে কিছু কমপ্লিকেশন তোমাদের পড়ায় দিব। হ্যাঁ, কমপ্লিকেশন নিয়ে টুকটাক আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকেন। কালকে কি পড়াবো সেটা বলো। স্যার ওই যে অসপি বলছিলেন না প্রেজেন্ট মানে অস্প্রি, আর কিছু আছে? আর কোন? স্যার মুশফিক স্যার তো বলছিল যে আপনি নাকি নোজ আর থ্রোট নিয়ে নাকি কিছু কথাবার্তা বলবেন নাকি। আচ্ছা, দেখি কি কথা বলবো, একদিনে আসলে বলা যায় না। তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা পড়া দিতে পারবো না, ঠিক আছে? তো কালকে আসি, তারপরে আর এই সিএসএম নিয়ে এ টু জেড পড়াশোনা করবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবা, আমি সেটুকু বলে দেবো। আর আমার যদি কিছু বাকি থাকে, আমি তো আজকে কোনো প্রিপারেশন ছাড়া আসছি, দেখবো বই খুলে যে কিছু পড়ানো বাকি রয়ে গেলে কিনা, তাহলে আমি সেটা কালকে পড়াই দেবো, ঠিক আছে? স্যার কালকে স্যার ইনে শর্ট স্যার একবার হচ্ছে যে নোজ আর থ্রোট থেকে স্যার কি কি পড়তে হবে স্যার, এটা জাস্ট একটু বলে দিন স্যার, ডিসকাস করার দরকার নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি অটোস্ক্লেরোসিস মিনিয়াস ডিজিজ বুঝো ভালো করে? স্যার পড়ছি স্যার, পড়ে রাখবো স্যার আজকে। তিনটা জিনিস একটু যদি পড়াই দিতেন স্যার, আমি একটু বলে দিচ্ছি। মানে সমস্যা ছিল স্যার। বলো। স্যার একটা হচ্ছে যে ওই মানে অ্যাকুস্টিক নিউরোমা স্যার একটা টপিক আছে স্যার, এটা থেকে মানে একটা কোশ্চেন আছে স্যার, এটা একটা। আর হচ্ছে স্যার একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার সায়ালো অ্যাডিনাইটিস, দুইটা টপিক, মানে দুইটা টপিক যদি একটু দেখে বলে দিতেন স্যার শর্ট আচ্ছা। করে। আচ্ছা, ঠিক আছে, বলে দেবো। আর কোনো কিছু? অটোস্ক্লেরোসিস মিনিয়াস কি তোমরা বুঝো ভালো?
স্যার বলে দিন স্যার, সমস্যা তো নাই, সময় তো আছে স্যার। খুবই সময় আছে, সময় থাকলে তো অবশ্যই পড়াবো। দেখি মানে তাইলে আমার কান পড়ানো শেষ হয় আর কি, বুঝছো? স্যার তাহলে পড়াই দিন স্যার। দেখি পারলে পড়া দিব না। তো তাহলে ভালো থাকো আর কি। কালকে আমি ক্লাস নিব আশা করি, কারণ কবির স্যার থাকবে না, স্যার ছুটিতে আছে, আমি আর মুশফিক ভাই নিব আর মনে মনে হয়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে ভালো থাকো, আর কারো কোনো কোশ্চেন থাকলে জোগাড় করে রাখো, কালকে অ্যান্সার দিব। জি স্যার।